আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা শহর, মানে এর প্রতিষ্ঠা নিয়ে যে বহুদিনের পরিচিত গল্পটা চালু আছে তার পাশাপাশি কিছু ঐতিহাসিক তথ্য প্রমাণ। হ্যাঁ, মানে যেটাকে আমরা প্রায় সবাই সত্যি বলে জেনে এসেছি এতদিন। ঠিক, আমাদের হাতে ধরুন কলকাতা হাইকোর্টের একটা বেশ গুরুত্বপূর্ণ রায় আছে, কিছু পুরনো নথি, আবার ধরুন সাহিত্যের মধ্যেও এর উল্লেখ। এই সব মিলিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। মানে কলকাতা কি সত্যি একজন নির্দিষ্ট ব্যক্তির হাতে একটা নির্দিষ্ট দিনে তৈরি হয়েছিল, নাকি এর ইতিহাসটা তার থেকেও পুরনো, আরও অনেক জটিল? একদম, যা আমরা এতদিন স্কুলের বইতে পড়ে এসেছি সেটাই কি পুরো সত্যি? চলুন সূত্রগুলো একটু খুলে দেখা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। দীর্ঘদিন ধরে তো আমরা এটাই জানি যে জব চার্নক ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি। হ্যাঁ, জব চার্নক। তিনি ১৬৯০ সালের ২৪শে আগস্ট সুতানুটি গ্রামে আসেন, আর সেখান থেকেই আজকের কলকাতার শুরু। সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিনটে গ্রাম মিলিয়ে? এটাই তো বলা হয়। হ্যাঁ, এটাই। কিন্তু আমাদের হাতে যে নথিগুলো আছে, যেমন ধরুন ২০০৩ সালের কলকাতা হাইকোর্টের রায়টা, সেটা কিন্তু একটু অন্য কথা বলছে। ঠিক তাই। ওই রায়টা কিন্তু একটা জনস্বার্থ মামলার সূত্রে এসেছিল, মানে সাধারণ মানুষের দিক থেকে করা একটা মামলার উত্তরে। ও আচ্ছা। আর হাইকোর্ট খুব পরিষ্কার করেই জানিয়েছিল যে জব চার্নককে কলকাতার প্রতিষ্ঠাতা বলার মতো ঐতিহাসিক ভিত্তি নেই। তাই নাকি? তাহলে ২৪শে আগস্ট তারিখটা? সেটাও, মানে ওই দিনটাকে কলকাতার জন্মদিন হিসাবে পালন করাটাও ঠিক নয়, আদালত এটাই বলেছিল। আর এটা তো শুধু মুখের কথা নয়, এর পেছনে বেশ কিছু তথ্য প্রমাণও আদালত খতিয়ে দেখেছে। আচ্ছা। আদালত দেখেছে যে চার্নক আসার অনেক আগে থেকেই, মানে বহু আগে থেকেই এই অঞ্চলে বেশ ভালো একটা জনপদ ছিল, লোকজন থাকত, ব্যবসা বাণিজ্য চলত। এটাই তো সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা তাহলে। তাহলে চর্ণক আসার আগের ছবিটা ঠিক কেমন ছিল? কি বলছে আমাদের সূত্রগুলো? প্রশাসনিক রেকর্ডের কথাও তো বলছিলেন। হ্যাঁ, অনেক পুরনো উল্লেখ আছে। যেমন ধরুন সেই ১৫৯৬ সাল, মানে আবুল ফজলের লেখা বিখ্যাত আইনি আকবরী। হ্যাঁ, আকবরের সময়ের দলিল। ঠিক, সেই প্রশাসনিক দলিলেও কিন্তু কলিকাতা নামের একটা জায়গার উল্লেখ পাওয়া যাচ্ছে, মানে রাজস্ব আদায়ের একটা ইউনিট হিসেবে। তার মানে চার্নকের প্রায় ১০০ বছর আগে। ১০০ বছর আগেই জায়গাটার একটা প্রশাসনিক পরিচিতি ছিল। এখানেই কিন্তু শেষ নয়। তার মানে শুধু ব্রিটিশরা না, তার আগেও জায়গাটার বেশ গুরুত্ব ছিল। অবশ্যই। আরও যদি পিছিয়ে যাই, ধরুন প্রায় ১৪৯৫ সাল, সেই সময় লেখা বিপ্রদাস পিপলাইয়ের মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্য, হ্যাঁ শুনেছি। ওটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বাংলা আখ্যান কাব্য। সেখানেও চাঁদ সওদাগরের যে বাণিজ্য যাত্রা, তার বর্ণনায় কলিকাতা গ্রামের নাম পাওয়া যায়। বলেন কি? তার মানে তো ব্রিটিশরা আসার বহু বহু আগে। অনেক আগে। তখন থেকে এই জায়গাটা স্থানীয় ব্যবসা, এমনকি আন্তর্জাতিক বাণিজ্যের একটা কেন্দ্র ছিল। ধরুন পর্তুগিজরা, আর্মেনীয়রা, ওলন্দাজরা, এদের আনাগোনা ছিল। সুতরাং এটা তো শুধু কয়েকটা বিচ্ছিন্ন গ্রাম ছিল না, এর একটা নিজস্ব সংস্কৃতি ছিল, বাণিজ্য ছিল, বেশ প্রতিষ্ঠিত একটা জনপদ। চার্নক এসে কোনো ফাঁকা মাঠে শহর বানাননি। তাহলে জব চার্নকের ভূমিকাটা ঠিক কোথায় দাঁড়ালো? তাকে কি আমরা ইতিহাস থেকে একেবারে বাদ দিয়ে দেব? না না, বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। তাকে প্রতিষ্ঠাতা না বলার মানে এই নয় যে তার কোনো ভূমিকাই ছিল না। আচ্ছা। জব চার্নক নিঃসন্দেহে আধুনিক কলকাতার একজন প্রধান রূপকার, বলতে পারেন অন্যতম স্থপতি। তার হাত ধরেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম এখানে আরও জোরদার হলো। হ্যাঁ, সেটা ঠিক। আর সেটাই পরবর্তীকালে এই গ্রামগুলোকে একসাথে করে একটা বড় শহর, মানে ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে এর উত্থানকে আরও দ্রুত করে তুলেছিল। তাহলে তার উদ্যোগেই এখানকার প্রশাসনিক বাণিজ্যিক চেহারাটা পাল্টে গেল। একদম, একটা ঔপনিবেশিক মহানগরের রূপান্তরের পথে হাঁটা শুরু হলো তার আমলেই। কিন্তু প্রতিষ্ঠা শব্দটা, মানে একেবারে শুরু করার ব্যাপারটা, সেটা তার ক্ষেত্রে খাটে না, কারণ তার আগেই জায়গাটার একটা লম্বা ইতিহাস ছিল। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, কলকাতা শহরটা আসলে হঠাৎ করে একদিনে তৈরি হয়নি। এর শিকড় অনেক গভীরে। জব চার্নক আসার বহু আগেই এই অঞ্চলের নিজের ইতিহাস ছিল, বাণিজ্য ছিল, সংস্কৃতি ছিল। ঠিক তাই। চার্নক এই যে লম্বা একটা বিবর্তনের ইতিহাস, তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ চরিত্র অবশ্যই, কিন্তু তিনি শুরুটা করেননি। হ্যাঁ, তিনি ব্রিটিশ পর্বের সূচনা করেছিলেন বলা যেতে পারে। আর শহরটার আধুনিক
মানে ঔপনিবেশিক রূপান্তরের পেছনে তার ভূমিকাটা খুব বড়। আর এই পুরো আলোচনাটা কিন্তু একটা বেশ বড় প্রশ্ন তুলে ধরে, তাই না? কি রকম? যে শহরগুলোর উৎপত্তি, তার যে গল্পগুলো আমরা শুনি বা বলি, সেগুলো প্রায়শই খুব সরল করে দেখানো হয়। একজন প্রতিষ্ঠাতা, একটা প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, একটা হিরো গোছের ব্যাপার থাকে। ঠিক, কিন্তু ইতিহাসের বাস্তবটা তো অনেক বেশি স্তরযুক্ত, অনেক বেশি জটিল। কলকাতার এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কিভাবে লেখা হয়, কোন গল্পটা বেশি করে বলা হয় আর কোনটা হয়তো একটু চাপা পড়ে যায়। ঠিক, আর নতুন তথ্য এলে সেই পুরনো গল্পকে আবার নতুন করে দেখার দরকার পড়ে। এটাও জরুরি। শ্রোতারাও এটা নিয়ে ভাবতে পারেন যে কেন একটা নির্দিষ্ট গল্প এতদিন ধরে চলল, আর এখন এই বদলটা আমাদের ইতিহাস ভাবনা নিয়ে কী বলছে।